আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11 এর নিউটনের গতিটা দেখতে থাকো, ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের কাজে আসবে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আচ্ছা চলো শুরু করা যাক। এর পরেরটা 11 নম্বরটা দেখ। এতক্ষণ আমি বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন যেটা বের করছিলাম, একটু পার্থক্য বোঝার চেষ্টা করো আগের অঙ্কটার সাথে। এটা এতক্ষণ কি হচ্ছিল, কোন একটা বস্তু কোন একটা প্রতিফলক দেওয়ালে গিয়ে আবার পুনরায় প্রতিফলিত হয়ে ফিরে আসছিল এবং সরল রৈখিক পথে যাচ্ছিল, সরল রৈখিক পথে ফিরে আসছিল। মানে কত অ্যাঙ্গেল করে ফিরে আসছে, পুরো যে লাইন বরাবর যাচ্ছে সেই লাইন বরাবর ফিরে আসছে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কিন্তু যদি এমন হয়, ধর ক্রিকেট বলটা 4 মারলে, যদি ব্যাট, এটা ব্যাট ধর, ব্যাটে যদি 4 মারে তাহলে সোজা বলকে সোজা ফিরে আসে 4। কিন্তু যদি 6 মারে তখন কিন্তু বলটা কিন্তু সোজা নিচের দিকে যায় না, যায় কোন দিকে? উপর দিকে ওঠে না, এইভাবে বলটা এভাবে পড়ে গিয়ে এইভাবে উপর দিকে ওঠে, একটা অ্যাঙ্গেল করে উপর দিকে উঠতে থাকে। তো তখন বেগটা, তখন কিভাবে ভরবেগের পরিবর্তনটা নেব? দেখ, সরল রৈখিক পথে গেলে আমি সুন্দর বুঝতে পারলাম যত বেগে গেল আর যত বেগে ফিরে এলো, অন্তিম বেগ এবং প্রাথমিক বেগ জানলে আমার এমভি মাইনাস এমইউ করে ভরবেগের পরিবর্তন পেয়ে গেলাম। কিন্তু যদি ইউ বেগে গিয়ে ভি বেগে ফিরে যাচ্ছে, কিন্তু ভি বেগটা একটা অ্যাঙ্গেল করে ফিরে যাচ্ছে, আগেরটার সাথে একটা থিটা অ্যাঙ্গেল করে বেগে ফিরে যাচ্ছে, ওই লাইন বরাবরই আবার আসছে না। 6 মারলে যেটা হয় অ্যাঙ্গেল করে যায়, 4 মারলে ধরো গ্রাউন্ডে শটটা মেরেছে, গ্রাউন্ড শট, তাহলে তখন তো একইভাবে যাবে, অ্যাঙ্গেল করবে না। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল করে যাচ্ছে যখন ভিটা, তখন কিন্তু ভিটা নর্মাল ভি থাকবে না, তখন ভিটা দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। ভেক্টরে তোরা পড়েছিস, ভিটা দুটো উপাংশে ভেঙে যাবে, একটা এদিক বরাবর, একটা এই বরাবর। তাহলে এই বরাবর উপাংশটা কি, কোন দিক কি হবে, আর এই বরাবর কি হবে? এই বরাবর হবে ভি সাইন থিটা, আর এটা থিটা হলে এদিকে হবে ভি কস থিটা। তাহলে আগেরটার মতো ইউ প্রাথমিক বেগ নিয়ে আসছিল, আর ইউ এর দিক বরাবর কত বেগে যাচ্ছে ঘুরে? অ্যাকচুয়ালি ভি কস থিটা বেগে যাচ্ছে। ভি বেগে ওই দিকে যাচ্ছিল, কিন্তু ভি এর একটা কম্পোনেন্ট তো এই দিক বরাবর আসছে, এই লাইন বরাবর। কোন কম্পোনেন্টটা? ভি কস থিটাটা। একইভাবে ভি সাইন থিটার উপর দিকে যাচ্ছে। এইভাবে আমরা অঙ্কটা করব। কনসেপ্টটা দেখ, পরের অঙ্কটা, মানে কনসেপ্টটা এটা, পরের অঙ্কটা আমি অঙ্কের জন্য ছবিটা আঁকি, তাহলে বুঝতে পারবি। বলেছে এম বড় একটা বল, ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে দেওয়া হলো, এবং ব্যাটসম্যান যদি আঘাত করে তাহলে থিটা কোণ করে বিচ্যুত করেছে। তাহলে বলের ঘাত কত? বলের ঘাত মানে তোকে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। দেখ কি করব, ছবিটাই মেন। ছবিটা বুঝে গেলে, ছুটে এলো, এই ব্যাট ছিল, এখানে এলো, যে বলটা এই লাইন বরাবর এসে এইভাবে ধর ফিরে গেল, এইভাবে ফিরে গেল বলটা, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমি এটা ছোট এখানে আঁকি, তাহলে এইদিকে ভি বেগে ফিরে গেল, ঠিক আছে? ভি বেগে ফিরে গেল। তাহলে বলতো এদিকে ইউ বেগে আসছিল, ভি বেগে ফিরে গেল। এবার এই ভি বেগটা নিশ্চয়ই দুটো কম্পোনেন্টে ভাঙবে। এটা কোনটা থিটা বলে দিয়েছে, যে এই কোনটা থিটা, মানে থিটা অ্যাঙ্গেল করে বেঁকে গেছে, থিটা অ্যাঙ্গেল করে ঘুরে গেছে, বিচ্যুত হয়েছে, মেন লাইন থেকে বিচ্যুত হয়ে থিটা অ্যাঙ্গেল করে ঘুরে গেছে, এটা বলেছে। তাহলে এই ভিটা নিশ্চয়ই দুটো কম্পোনেন্টে ভাঙবে। আমি এখানে কম্পোনেন্টটা ভেঙে নিই, একটা এদিকে, একটা এইদিকে, হলো। এটা থিটা হলে এটাও থিটা না, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে ভি এর এদিক বরাবর উপাংশ কত হবে? ভি কস থিটা, এদিক বরাবর হবে ভি সাইন থিটা। সবাই এটা জানিস, ভেক্টর দুটো কম্পোনেন্টে ভেঙে যায়, ভি সাইন থিটা ভি কস থিটাতে। তাহলে এই ভি বেগটা দুটো কম্পোনেন্টে ভেঙে গেছে, ওটা আমি এখানেও ভাঙতে পারতাম, কিন্তু ওখানে ভাঙলে স্পষ্ট আমি ছবিটা আঁকতে পারবো, সেজন্য করেছি। এবার বল, তোরা যদি ফার্স্টে এক্স অক্ষ বরাবর কল্পনা করিস, এক্স অক্ষ মানে এই বরাবর, এই যে বোর্ডের এই লাইন বরাবর, এক্স অক্ষ বরাবর কত বেগে এসছে বলতো? ইউ বেগে দেখ ব্যাটের মধ্যে এসছে, আর কত বেগে এক্স অক্ষ বরাবর গিয়েছে? ভি কস থিটা বেগে। ভি কস থিটা, হ্যাঁ মাইনাস হবে, ডিরেকশনের কারণে মাইনাস হবে, মাইনাস দিতে হবে, কিন্তু ভি কস থিটা বেগে এক্স অক্ষ বরাবর গিয়েছে। একইভাবে যদি আমি ওয়াই অক্ষ ধরি, তাহলে বলতো যখন এসেছে তখন কি ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ ছিল? তখন শুধু এক্স অক্ষ বরাবর পুরোটা এসছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যখন এসছে সেই বেগটা কত? 0।
আর যখন ফিরে যাচ্ছে তখন আবার y অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট আছে বেগের v sin থিটা। তাহলে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন যদি বলি, x অক্ষ বরাবর প্রথমে ভরবেগের পরিবর্তন, x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন কতটা কতটা আমি ধরে নিলাম x অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন px ধরে নিলাম। px কত রে? x অক্ষ বরাবর বেগটা কত? প্রথমে কত ছিল ভরবেগ? আচ্ছা, এই বলটার ভর ধরে নিলাম m, তার মানে ভরবেগ কত? mu ছিল বিয়োগ x অক্ষ বরাবর কত? m v cos θ হবে। m ছিল x অক্ষ বরাবর ফিরে গেছে কত? v cos θ। কিন্তু এটার আগে একটা মাইনাস হবে না? মাইনাস হবে বিপরীত দিকটাই। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? mv প্লাস mv, আচ্ছা mu ছিল এটা, mu প্লাস mv cos θ, এটা হলো। একই ভাবে যদি আমি y অক্ষ বরাবর ধরি, y অক্ষ বরাবর ওই সেম জিনিসটাই ভরবেগের পরিবর্তন py যদি ধরি, তাহলে py সমান কত বলতো? প্রাথমিকে y অক্ষ বরাবর বেগ কত ছিল? প্রাথমিক শুরুতে y অক্ষ বরাবর কোনো বেগ ছিল না তো, সম্পূর্ণটা x অক্ষ বরাবর আসছিল, তার মানে 0 মাইনাস y অক্ষ বরাবর ফিরে গেল যেটা, সেটা অবশ্যই নেগেটিভ তো দিতেই হবে, ফিরে যাচ্ছে যেহেতু। আর y অক্ষ বরাবর বেগটা কত ছিল? mv sin θ। এখানে m টা গুণ করবে অবশ্যই, কারণ ভরবেগের পরিবর্তন, ভর ইনটু বেগ, mv sin θ। এটা তো মাইনাস মাইনাসে প্লাস হলো, মানে অ্যাকচুয়ালি আমি পাশে লিখি mv sin θ, এটা পেলাম। তাহলে px py পেয়ে গেছি। তাহলে আমার এইখানে এই যে ভরবেগের পরিবর্তন দুটো পেলাম, x অক্ষ বরাবর একটা পেয়েছি, y অক্ষ বরাবর পেয়েছি, তার মানে দুটো মিলিয়ে একটা লব্ধি ভরবেগের পরিবর্তন পাবো। সেই লব্ধি ভরবেগের পরিবর্তনটা যদি ডেল্টা পি ধরি, শুধু পি ধরি, আচ্ছা ডেল্টা পি ধর, তাহলে কত হবে রে? দুটো বার px স্কয়ার লব্ধি সূত্র প্লাস py স্কয়ার। x অক্ষ আর y অক্ষ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, x অক্ষ y অক্ষ, তাহলে এটা হয় লব্ধি সূত্র, ত্রিভুজ সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে দে, px এর মান কত? এটা। তাহলে এটা স্কয়ার যদি করি, আমি এই পাশে মানটা বসাই, জায়গা হবে না হলে, এটা যদি স্কয়ার করি তাহলে mu প্লাস mv cos θ তার স্কয়ার প্লাস py টার মান কত? mv sin θ তার স্কয়ার, মানে m স্কয়ার v স্কয়ার sin স্কয়ার θ। এটা তো বলতে এটা a প্লাস b দা হোল স্কয়ার সূত্র ভাঙ, a স্কয়ার মানে m স্কয়ার v স্কয়ার প্লাস 2ab মানে 2 ইনটু mv মানে আবার সে m স্কয়ার v স্কয়ার cos θ। হ্যাঁ, ও হ্যাঁ সরি, ওখানে muv। আচ্ছা, এখানে অঙ্কটার মধ্যে একটা জিনিস বল দিই, অঙ্কটার মধ্যে যত বেগে এসেছিল ততটা বেগে ফিরে গেছে বলেছে, মানে ইউ বেগে গেলে ইউ বেগে ফিরে গেছে এরকম। ঠিক আছে, মানে এটা আলাদা আলাদা বেগ হয়নি, মানে যদি এটা ভি বেগে আসে ভি বেগে গেছে ফিরে, তাহলে ইউ ধরার কোনো প্রয়োজন নাই, এগুলো সব ভি করে দিবি। হলো, এগুলো ইউ ধরার কোনো প্রয়োজন নাই, সেম বেগ আছে, তাহলে এটা ভি হলো। তাহলে m স্কয়ার v স্কয়ার প্লাস 2 m, এটাও m স্কয়ার v স্কয়ার হবে প্লাস ইনটু cos θ 2ab প্লাস b স্কয়ার, মানে এটার স্কয়ার করলে m স্কয়ার v স্কয়ার cos স্কয়ার θ হলো প্লাস m স্কয়ার v স্কয়ার sin স্কয়ার θ ছিল। হলো, বুঝতে পারলি? হ্যাঁ, এর প্রত্যেকটা থেকে দেখ m স্কয়ার v স্কয়ার কমন আসছে, হ্যাঁ 1 আসবে, m স্কয়ার v স্কয়ার কমন নিয়ে রুটের বাইরে mv হয়ে বেরিয়ে আসবে, রুটের বাইরে দিয়ে কি থাকছে বলতো? 1 প্লাস 2 cos θ, আবার এটা cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ 1 হয়, ওই 1 আর 1 একবার আমি 2 করে দিলাম, কারো কোনো কোশ্চেন নাই। তাহলে 2 যদি আমি আবার কমন নিই তাহলে কি থাকছে? mv রুট ওভার 2 ইনটু 1 প্লাস cos θ। আচ্ছা, 1 প্লাস cos θ এর মান জানিস তোরা? অঙ্কের বীজগাণিতিক ফর্মুলা 1 প্লাস cos θ এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার 2 sin স্কয়ার θ বাই 2, 2 sin স্কয়ার θ বাই 2। তাহলে কি হবে বলতো? mv 2 sin স্কয়ার হলে
এই টু ছিল, আর একটা টু ফর্মুলা থেকে আসবে, যে দুটো টু থেকে একটা টু বাইরে বেরিয়ে আসবে, আর ভিতরে থাকছে কি সাইন স্কয়ার থিটা থিটা বাই টু, সাইন স্কয়ার থেকে আবার রুট থেকে সাইন বেরিয়ে আসবে, তাহলে 2mb sin থিটা বাই 2, এটা হবে অ্যানসার। যদি এই লাইনটা না বুঝতে পারিস একটু ভেঙে করে নিস। 1 প্লাস, হ্যাঁ এটা ফর্মুলা cos ছিল না, ফর্মুলা মাইনাস যখন হয় তখন হয়, তো 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে এই 2mb cos থিটা বাই 2 এটা হচ্ছে এদের অ্যানসার। খুব ভালো প্রবলেম, এটা স্টার দিয়ে রাখবি অঙ্কটা। বারোটা বলেছে এরকম একটা লেখচিত্র আছে, দেখ দেখ একটা লেখচিত্র আছে আঁকা, কি ভার্সেস কি বলতো, এদিকে আছে x অক্ষ বরাবর সময়, y অক্ষ বরাবর আছে বল। যে তোকে এখানে বলেছে এই লেখচিত্রটা থেকে মোট বলের ঘাত নির্ণয় করো। বলের ঘাত মানে কি রে? বলের ঘাত মানে কি? বল ইনটু সময় না? তার মানে বল ইনটু সময় মানে এই লেখচিত্রের x অক্ষ বরাবর সময় আছে, y অক্ষ বরাবর বল আছে, তার মানে এই দুটো অক্ষ বরাবর যে দুটো জিনিস আছে তাদের গুণ করলে আমি কি পেয়ে দেবো? বলের ঘাত পেয়ে দেবো। এবার এই লেখচিত্রের, যেমন ধর এই লেখচিত্রের এই জিনিসটা একটা আয়তক্ষেত্রের মতো লাগছে বা বর্গক্ষেত্রের মতো লাগছে, যাই হোক, তো এই যে লেখচিত্রটাই, এটা দেখ, এটা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এইটা গুণ এটা বা এটা গুণ এটা, তাহলে এটা মানে কি? বল, আর এটা মানে কি? সময়। অর্থাৎ এই দুটো জিনিস গুণ করা মানে ক্ষেত্রফল পাওয়া, বা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের বল এবং সময় গুণ করা মানে কি? ক্ষেত্রফল পাওয়া। তাহলে মনে রাখবে সবসময় যে কোনো লেখচিত্রের যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে দুটো জিনিস আছে তাদের দুটোকে যদি গুণ করি তা যে রাশিমালাটা হয় সেটা অ্যাকচুয়ালি এই লেখচিত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। বুঝতে পারলি? তাহলে এখানে যে লেখচিত্রটা তৈরি হয়েছে কোন দাগটা বলতো? এখান থেকে স্টার্ট হয়েছে -1 থেকে, এই গেল এই গেল এই এই এইভাবে গিয়ে এইখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে এই টোটাল আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। বলতো এইটুকু প্রথমে একটা ত্রিভুজের মতো লাগছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, তারপরে এটার ক্ষেত্রফল, তারপর ত্রিভুজ ক্ষেত্রফল, তারপর বর্গক্ষেত্র, তারপরে আবার ত্রিভুজ, সবগুলো ক্ষেত্রফল গুলো বের করবো। দেখি বল, প্রথমে এটার ক্ষেত্রফল যদি বের করি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, আমি এদিক থেকে করি একটু, হাফ ইন্টু ভূমি মানে কত রে? এইটুকু, এইটুকু কত ঘর? 1 ঘর, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে -1, নিচের দিকে আছে -1 হলো, প্লাস এটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো, এটার ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 1 ঘর 2 ঘর, মানে 1 থেকে 3 মানে 2 ঘর, আর এদিকেও 2 ঘর, তার মানে 2 ইন্টু 2 ভেঙে করছি। এটা একটা ত্রিভুজ, এটা ফর্মুলা হাফ ইন্টু ভূমি কত? এটা এটা মানে 2 ইন্টু উচ্চতা কত? উচ্চতাও 2, উচ্চতা -2, ভেরি গুড, প্লাস, হ্যাঁ পুরো মাইনাস মানটা বসাতে হবে এখানে, কারণ নেগেটিভ বসছে, কারণ যোগটা তো প্লাস মাইনাস করেই তো আমরা যোগ করবো, বীজগাণিতিক যোগফল সবগুলোর ক্ষেত্রফল। এটা এখানে কোনটা বাকি আছে বলতো? এইটা, এটার ক্ষেত্রফল কত? এই দিকটা 5 থেকে 6 1, এটাও 1, মানে 1 ইন্টু 1, দুটোই পজিটিভ, প্লাস এটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 1, উচ্চতা মানে -1 হলো। তাহলে কর, এবার কি আসছে বল? এটা কত আসছে? -1/2, এটা আসছে 2 দুগুণে 4, এটা আসছে মাইনাস, সামনে আসবে 2 2 কাটবে -2, এটা আসবে 1 1 প্লাস 1, এটা মাইনাস সামনে আসবে আর 1/2, এটা হলো। তাহলে কত হচ্ছে রে? 4 আর 1 5, 5 থেকে 2 বাদ দিলে 3, আর -1/2 -1, তা 3 থেকে 1 বিয়োগ করলে 2, তা 2 হচ্ছে বলের ঘাতের মান, নিউটন সেকেন্ড বা এত ইউনিট হলো, 2 নিউটন সেকেন্ড। কপিকলের সাহায্যে, ঘর্ষণহীন কপিকল বলেছে, মানে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। যখনই কোনো অঙ্কের মধ্যে ঘর্ষণহীন বলবে
সেখানে কিন্তু কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তাই কোনো ঘর্ষণের কপিকলের সাহায্যে দুই দিকে দুটো বস্তু ঝুলছে, এদিকে আছে একটা স্মল এম ভরের বস্তু আর এদিকে আছে একটা 2m ভরের বস্তু। 2m মানে বেশি ভর। তো এটা বেশি ভারী হলে এটা নিচের দিকে পড়তে থাকবে, এ ত্বরণের নিচের দিকে নামবে, আর এ ত্বরণ নিয়ে উপর দিকে উঠতে থাকবে, এরকম করে গড়িয়ে পড়বে। সুতোর টান কোন দিকে কাজ করে? আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকি, শুধু আমি এখান থেকে ভাবছি এই বডিটার ক্ষেত্রে কি কি বল কাজ করছে বলতো। এই বস্তুটার সুতো বরাবর উপর দিকে একটা টান বল কাজ করে, সেটা ধরে নিলাম টি। নিচের দিকে একটা এমজি কাজ করে, এমজি ওজন বল। এটারও তাই, সুতো বরাবর উপর দিকে টান বল, নিচের দিকে এমজি। এম বলতে গেলে এখানে 2m মানে 2mg হলো। আর এখানে এ ত্বরণের নিচের দিকে নামছে, মানে কত বল নিয়ে এই বস্তুটা নামছে, কত বল নিয়ে নামছে, এম এ। এম বলতে গেলে এখানে 2m, তো 2m ইন্টু এ। আর এ কত বল নিয়ে উপর দিকে উঠছে, এম ভরে বস্তু ছিল মানে এম এ বল নিয়ে উপর দিকে উঠছে হলো। এবার বল, যদি এই বস্তুটার ক্ষেত্রে দেখি উপর দিকে টান বল আর নিচের দিকে এমজি, কোনটা বেশি বলতো? নিশ্চয় উপর দিকে টান বলটা বেশি, সেই কারণে উপর দিকে উঠছে। তো বেশি থেকে কমটা বিয়োগ মানে টি মাইনাস এমজি। টি মাইনাস এমজি যদি করি তাহলে কি পাবো? এই এম এটা পাবো হলো। আর এটা থেকে কি পাবো বলতো? এটার উপর দিকে টান বেশি না নিচের দিকে 2mg বেশি? 2mg বেশি, সেই কারণে নিচের দিকে নামছে। তো বেশি থেকে কমটা বিয়োগ করবো, মানে 2mg থেকে বিপরীত দিকে টি বিয়োগ করবো, যে বলটা পড়ে থাকবে সেই বল নিয়ে নিচের দিকে নামছে, সেই বলটাই হচ্ছে 2ma হলো। তোকে বের করতে বলেছে কি ত্বরণের মান, তাহলে এখানে টি সমান কত পাবো? ma প্লাস mg। এই টি এর মানটা এখানে বসিয়ে দে, 2mg মাইনাস টি এর জায়গায় এটা বসা, মাইনাস ma প্লাস মাইনাসে মাইনাস mg আর 2ma হলো। 2mg থেকে mg বিয়োগ করলে mg হয় মাইনাস ma, আর এদিকে হচ্ছে 2ma হলো। এই মাইনাস ma ওদিকে নিয়ে গেলে প্লাস ma হয় 3ma হবে। তা একবার আমি করছি 3ma, mm কাট, তাহলে এর সমান কত রে? 3 নিচে আসবে, g/3। কোন অপশন দেখ? এখানে বলেছে এরকম একটা হনুমানটা দেখে হাইটসেল আপনার এরকম দড়ির মধ্যে ঝুলছে, দেখি হচ্ছে দড়ি বেয়ে এবার উপরে উঠছে। কি কি বলেছে, খুব ইন্টারেস্টিং প্রবলেম। দেখ 14 নম্বর না, বলেছে 40 কেজি ভর সম্পন্ন একটি বাদর হনুমান, 40 কেজি, হ্যাঁ দে বলছে একটি দড়ির উপর দিকে ওঠার চেষ্টা করছে। দড়িটি সর্বাধিক যদি 600 নিউটন টান সহ্য করতে পারে তাহলে নিচের কোনটা ঠিক হবে? আচ্ছা দেখ একটা জিনিস, দেখ এই দড়িটা 600 নিউটন টান সহ্য করতে পারে, 600 থেকে বেশি টান দিয়ে যদি ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এবার বলছে এই বানরটার ভর কত? 40 কেজি। তার মানে ভর যদি 40 কেজি হয় তবে নিচের দিকে কত কাজ করছে? 40g কাজ করছে, mg। এম এর মান 40 কেজি আর জি বসালাম, তার মানে mg হচ্ছে নিচের দিকে এই বাঁদরটার কি ওজন বল। আর এই যে বানরটা উপর দিকে একটা ত্বরণ নিয়ে উঠছে, আমি সেই ত্বরণটা ধরে নিচ্ছি এ। তাহলে এ ত্বরণে যদি উপর দিকে ওঠে তাহলে বল কত? এর সমান ma। এম তো 40, এম তো ভর তো 40, আর এ হচ্ছে ওদের ত্বরণ, তার মানে 40a এই পরিমাণ বল নিয়ে উপর দিকে উঠছে হলো। তার মানে এই দড়িতে একটা টান আছে, একটা তো উপর দিকে দড়ি একটা টেনে ধরে আছে, উপর দিকে তো দড়িটা সবসময় বস্তু থেকে টান বাইরের দিকে কাজ করে, আমি আগেই বলেছি, মানে হনুমান থেকে বাইরের দিকে টানটা কাজ করবে। তারপর টান উপর দিকে একটা আছে, এই টানটা ম্যাক্সিমাম টি ম্যাক্সটা কত? 600 নিউটন। 600 নিউটন টান সহ্য করতে পারে, তার থেকে বেশি সহ্য করতে পারবে না। 600 থেকে বেশি টান দিয়ে যে উঠবে, মানে এই হনুমানটা এই যে বল প্রয়োগ করে উঠছে, এই যে দড়িতে একটা টান দিচ্ছে, এই টানটা কিন্তু 600 নিউটন ম্যাক্সিমাম, এর থেকে বেশি হলে ছেড়ে দেবে। এবার তোরা বল, অ্যাকচুয়ালি হনুমানটা 40a বল নিয়ে উপর দিকে উঠছে মানে এই টান বেশি না ওজন বল বেশি? বল অবশ্যই এই দড়ির টান বলটা বেশি, তাহলে উপর দিকে টিটা বেশি, নিচের দিকে 40gটা কম, তবেই সে উপর দিকে উঠবে। তার মানে বেশি থেকে কমটা বিয়োগ, মানে টি থেকে 40g যদি বিয়োগ করি তাহলে কি পাবো বলতো? তাহলে নিশ্চয়ই এই যে বলটা নিয়ে উপর দিকে উঠছে অর্থাৎ 40a যে বলটা নিয়ে উঠছে সেটা পাবো হলো। এবার বল
এখানে আমার টানটা আমার কত বলে দিয়েছে, ম্যাক্সিমাম টান কত সহ্য করতে পারে, 600 নিউটন। তো যদি 600 বসাই, 600 মাইনাস 40 ইন্টু জি এর মানটা কত ধরবো, জি এর মানটা যদি এখানে 10 ধরি, 9.8, 10 এর কাছাকাছি 10 ধরছি, তাহলে কত হচ্ছে বলতো, 400 আর 600 বিয়োগ করলে 240 তাহলে এ সমান কত রে, 200/40, মানে প্রায় 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এদের ত্বরণটা যদি কত ত্বরণে উপর দিকে উঠবে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি ত্বরণে উপর দিকে ওঠে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 600 নিউটন টানটা সহ্য করতে পারবে। যদি এই 5 মিটার পার সেকেন্ডের থেকে বেশি ত্বরণে উঠতে যায়, তাহলেই কিন্তু এদিকে টানটাও 600 থেকে বেশি হয়ে যাবে। বুঝলিস সমীকরণ থেকে? তার মানে আমার ম্যাক্সিমাম ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে উঠতে পারবে। এতে কম হলে তো ছিড়বেই না, অসুবিধা নাই, বা 5 নিউটন হলেও ছিড়বে না, 600 নিউটন সহ্য করতে পারবে টানটা। বসিয়েছি 600, বসিয়ে আমি 5 পেয়েছি। কিন্তু যদি 5-এর থেকে বেশি আমার ত্বরণ দিয়ে দিই, 6 দিয়ে দিই, 7 দিয়ে দিই, বা 5.1ও যদি দিয়ে দিই, তাহলে কিন্তু 600 থেকে টানটা বেশি হয়ে যাবে, আর টান 600 থেকে বেশি হলে ছিঁড়ে যাবে। তাহলে এবার কোন অপশনটা হবে তোরা আবার দেখ। এখানে বলেছে দড়িটি ছিঁড়ে যাবে, নিম্নলিখিত কোন উক্তিটির জন্য দড়িটি ছিঁড়ে যাবে মানে নিশ্চয়ই 5-এর থেকে বেশি হবে। তাহলে প্রথম অপশনটা বলেছে বাঁদরটি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপর দিকে উঠবে। অবশ্যই এটা ঠিক অ্যান্সার। তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার বাঁদরটি যদি বেশি উপর দিকে ওঠে, তাহলে ছিঁড়ে যাবে 5-এর থেকে বেশি ওটা। আচ্ছা, অপশন বিটা বলেছে বাঁদরটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ নিচের দিকে নামছে। 4 মিটার পার সেকেন্ড, 4 মানে এমনিতেই কম, আবার নিচের দিকে নামছে, ছিড়বে না। আবার কি, বাঁদরটি যখন 5 মিটার সুষম বেগে উপর দিকে হচ্ছে, সুষম বেগ মানে ছিড়বে না। সুষম বেগ মানে সেখানে কোনো ত্বরণই নাই। সুষম বেগ মানে বেগের কোনো পরিবর্তনই হয়নি, মানে ওখানে ত্বরণ সৃষ্টি হয়নি, ওটা তো হবেই না। তাহলে বাঁদরটি যখন দড়ি বেয়ে নিচের দিকে অবাধে পতনশীল মানে জি ত্বরণে নিচের দিকে নামছে, তখনও ছিড়বে না। তার মানে প্রথমটা হবে, যদি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যদি উপর দিকে ওঠে, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। 5 হলে ছিঁড়বে না, এটা আমি বের করলাম। তার মানে 5-এর থেকে বেশি যে অপশনটা হবে সেটা হলে ছিঁড়ে যাবে। এই অঙ্কটাই তোকে পরীক্ষার কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে, বলবে কত নিউটন সর্বাধিক ত্বরণ কত ত্বরণে গেলে ছিড়বে না, তাহলে কিন্তু সর্বাধিক কত ত্বরণে গেলে 5 নিউটন, এটা অ্যান্সার হতো। এখানে বলেছে, এখানে কি বলেছে যে ছিঁড়ে যাবে কততে গেলে, তার মানে 5-এর থেকে বেশি, 6 অপশনটা হবে। পরেরটা আমি থিওরিতে করিয়েছিলাম, একই টাইপের প্রবলেম, কিছুই নাই, আমি সরাসরি করতে পারতাম, কিন্তু করে দিচ্ছি তবুও। দেখ এরকম একটা কপি কলের সাহায্যে একটা বস্তু আছে, এরকম ভাবে ঝুলছে, তাই তো? এটা কত আছে, এটা আছে ক্যাপিটাল এম, এটা আছে স্মল এম, ঠিক আছে? দড়ির টান এদিক বরাবর, এই বস্তুটার ক্ষেত্রে টান কোন দিকে কাজ করছে, বাইরের দিকে, টান সবসময় বাইরে দিকে কাজ করে, হলো। আর এই বস্তুটার ওজন বল নিচের দিকে mg, আর এটার টান এদিকে t, হলো। এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তার মানে এই বস্তুটা এ ত্বরণ নিয়ে সামনের দিকে যাবে। তার মানে কত বল নিয়ে যাবে রে, এখানে ক্যাপিটাল এম এ বল, আর এখানে স্মল এম এ বল নিয়ে নিচের দিকে নামছে, হলো। এবার এটার জন্য সমীকরণ কি লিখবো প্রথমে বল? এখানে আদার্স আর কোনো ফোর্স নাই, যেটাই টান কাজ করছে সেটাই এম এ, তার মানে টি সমান এম এ। আর এটার ক্ষেত্রে নিচের দিকে নামছে, তার মানে উপরেরটা বেশি না নিচেরটা বেশি? নিচেরটা বেশি, নিচের থেকে উপরটা বিয়োগ করবো, মানে mg মাইনাস টি সমান নিশ্চয়ই ওই দিকের এম এ। তোকে কি বের করতে বলেছে? টানের মানটাই বের করতে বলেছে। তার মানে টানের মানটা বের করতে বলেছে, মানে এখান থেকে এ বের কর। এ সমান কি লিখবো? টি বাই এম, বসিয়ে দিই এখানে mg মাইনাস টি, এম এর জায়গায় বসাবো টি বাই এম, হলো। আচ্ছা, এটা ক্যাপিটাল এম ছিল, সরি, এখানে ক্যাপিটাল এম ছিল, ঠিক আছে? টি সমান ক্যাপিটাল এম এ, নাহলে কেটে দিবি যখন, হলো। এবার ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার বল কি হবে? এই মাইনাস টি এদিকে নিয়ে আসছি, প্লাস টি হবে, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু টি ছিল, আর মাইনাস টি এদিকে এলে প্লাস টি, আর ওদিকে এমজি ছিল, হলো। তাহলে এখানে টি কমন নে, তাহলে কি থাকছে? এম বাই ক্যাপিটাল এম প্লাস 1, এখানে এমজি,
তাহলে এটা লসগু করলে কত আসবে? এম এম প্লাস এম সমান এম জি। তাহলে টি সমান কত রে? এই জিনিসটা এদিকে এলে উল্টে যাবে। তাহলে এম জি ছিল আর এই ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। কোন অপশনটা হবে রে? দেখ তো কোন অপশনটা হবে? এম এম জি বাই এম প্লাস এম কোনটা হবে? অপশন ডি হচ্ছে রাইট আনসার। হলো করে আর ওটা সাজ দেখ একটা ধর এরকম ভাবে এইভাবে সুতোর সাহায্যে একটা নিচে এরকম একটা বস্তু ঝুলছে ধর, ঠিক আছে? এই সুতোর মাঝ থেকে আর একটা আমি সুতোর সাহায্যে টেনেছি, তাহলে কি হবে? একটু বেঁকে যাবে। এই যে এই দেখ এই সুতোটা যখন ছিল না তখন এই বস্তুটা কিন্তু একটা এই লম্বা সুতোর সাহায্যে ঝুলছিল, মাঝ থেকে আর একটা সুতো বেঁধে আমি এইভাবে টানা দিয়েছি, টেনে ধরেছি, বুঝতে পারছি? তাহলে কি এই বস্তুটা যেটা লম্বাই ঝুলছিল সেটা একটু এভাবে বেঁকে যাবে, যেভাবে ঝুলবে সেই জিনিসটা হয়েছে, এভাবে বেঁকে গেছে। এ বলছে তাহলে এখানে দুটো দড়িতে দুটো টান কাজ করছে, একটা হচ্ছে এখান থেকে আগের যে টানটা দড়িটা সেটা টি2 কাজ করছে, আর এইদিকে আরেকটা সুতো দিয়ে যে দেওয়ালের দিকে টেনে ধরে আছি সেটা হচ্ছে টি1। তোকে বের করতে বলেছে এই টি1 এর মানটা, টি1 এর মানটা কত হবে? আর এই যে বস্তুটা ঝুলছে সেটা 2 কেজি ভরের বস্তু, তা 2 কেজি ভরের বস্তু মানে তার ওজন বল নিচে দিয়ে কাজ করবে কত? 2g mg, m এর মান 2, তাহলে 2g mg হলো। আরেকটা জিনিস, এই টি2টা এইদিকে টান বলটা কাজ করছে এই বরাবর, এটা নিশ্চয়ই দুটো কম্পোনেন্টে উপাংশে ভাঙবে, একটা এরকম এক্স অক্ষ বরাবর আর একটা এরকম ওয়াই অক্ষ বরাবর। তাহলে উপাংশে ভেঙে দিই, একটা এদিক বরাবর ভাঙবে আর একটা এই বরাবর ভাঙবে। কোনটা? এটা 30 ডিগ্রি বলে দিয়েছে যে ওই ওটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে না? জেড একান্তর কোণ। তাহলে এই টি2 এই বরাবর কম্পোনেন্টটা কত হবে? কোণের দিকে কত হবে? কস হবে, মানে টি2 কস 30 ডিগ্রি। আর যে দিকটা কোণ না দেওয়া নাই সেদিকটা কত হবে? টি2 সাইন 30 ডিগ্রি হলো। আবার একই ভাবে আচ্ছা টি1টা তো কম্পোনেন্ট ভাঙবে না, কারণ টি1টা পুরো এক্স অক্ষ বরাবরই আছে, একটা কম্পোনেন্ট ভাঙার কোনো প্রয়োজন নাই। তাহলে এইবার এই কম্পোনেন্ট থেকে তোরা বলতো ব্যালেন্স, এই অবস্থায় ব্যালেন্স অবস্থায় আছে ওরা। ব্যালেন্স থাকা মানে অ্যাকচুয়ালি যদি আমি প্রথমে ওয়াই অক্ষ বরাবর দেখি, ওয়াই অক্ষ বরাবর কোন কোন বল কাজ করছে? উপর দিকে কাজ করছে টি2 সাইন 30 ডিগ্রি আর নিচে দিকে কাজ করছে কি 2g। তবে নিশ্চয়ই এই দুটো বল সমান, তবে তো ব্যালেন্স আছে। তাহলে আমি বলতে পারি যে টি2 সাইন 30 ডিগ্রি সমান নিশ্চয় এদিকে 2g। টি2 এর মানটা কত? টি2 সাইন 30 ডিগ্রি মান কত রে? হাফ সমান 2g হলো। জি এর মান কত বসাতে বলেছে? 9.8। জি এর মান 9.8 বসা, 10 বসালাম না, 9.8 বসালাম। তাহলে বলতো টি2 সমান কত? এই দুই কোণাগুণি গুণ হচ্ছে, মানে 4 2 2 4 ইনটু 9.8 মানে কত হচ্ছে এটা? আচ্ছা থাক, ওটা টি2 এর মানটা ওটাই থাক, পরে আমি দেখছি, গুণ করছি না। কিন্তু আমার চেয়েছে কি টি1 এর মানটা, টি1 এর মানটা কি? তো আমি যেভাবে ওয়াই অক্ষ বরাবর ব্যালেন্স করলাম ঠিক একইভাবে এক্স অক্ষ বরাবর ব্যালেন্স করতে গেলে বলতে এক্স অক্ষ বরাবর এদিকে টি1 কাজ করছে আর ওদিকে কি কাজ করছে? টি2 cos 30 ডিগ্রি। এদিকে টি1 কাজ করছে আর ওইদিকে কাজ করছে কি টি2 cos 30 ডিগ্রি। টি2 cos 30 ডিগ্রি হলো। এবার বল টি1 সমান, তাহলে টি2 জায়গায় কি বসাবো? 4 ইনটু 9.8 cos 30 ডিগ্রি মান কত? √3/2, 2 2 4, 2 ইনটু 9.8 ইনটু √3। এটা একটু গুণ কর, কত আসছে একবার দেখ তো, বা অ্যানসার কি এরকম আছে 2√3? ও তাহলে এরকম থাকলে খুব প্রবলেমই নাই। আর তোদের তো এমনিতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, সেহেতু অ্যানসার গুলো এরকম টাইপেরই থাকবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। তাই বুঝতে পারলে আজকে এই পর্যন্ত থাকলো। 17 এর প্রবলেমটা দেখ, এরকম একটা সিস্টেম আছে যেখানে কপিকলের সাহায্যে একটা সাইডে এমবারের বস্তু, দেখ দুটো কপিকল আছে এমবারের বস্তু, আর মাঝে আর একটা √2m ভরের একটা বস্তু রেখে একটা ব্যালেন্স করা আছে, মানে এইভাবে ব্যালেন্স অবস্থায় চলছে, কেউ কোনো দিকে নামছে না। তার মানে তোকে বের করতে বলেছে এই লম্বের সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত, থিটা যদি হয় থিটাটা তোকে বের করতে হবে। আচ্ছা দেখ তো
যদি এই দুই দিকে সেম ভরের বস্তু ঝোলাই, তার মানে কি কোনো দিকে গড়িয়ে পড়বে না সেটা বোঝাতে চাইছে। যদি এখানে একটা একটা দুটো এম এর পরিবর্তে যদি একটা বেশি হয়ে যেত, তো সেদিকে নেমে যেত। দুটোই এম ভরের বস্তু মানে বোঝাতে চাইছে এই বস্তুটাকে দুজনে সমান ভাবে টেনে ধরে থাকবে। তার মানে এই কোণটা থিটা হলে এই কোণটা কত হবে? থিটা হবে। কখনো তারটা এরকম হবে যে এই দিকটা লম্বের সঙ্গে এই সূত্রটা এরকম থাকবে আর এই সূত্রটা এরকম ভাবে থাকবে? কম বেশি কোণ করে থাকতে পারবে? পারবে না, ব্যালেন্স থাকবে না। তাহলে এরা ব্যালেন্স থাকতে গেলে এই কোণটা তত ডিগ্রি হবে, লম্বের সঙ্গে যত কোণ করে থাকবে এই দড়িটাও ঠিক তত ডিগ্রি কোণ করেই থাকবে। তাহলে তোকে থিটার মানটা বের করতে হবে। তার কম্পোনেন্ট ভাঙতে গেলে এখানে কতটা, প্রথমে এই বস্তুটার উপর কি কি বল কাজ করছে? নিচের দিকে এমজি ওজন বল হলো, বস্তুটার বাইরের দিকে দড়ি বরাবর একটা টান বল কাজ করে, বাইরের দিকে টান বল কাজ করে। একইভাবে এই বস্তুটার নিচের দিকে একটা এমজি ওজন বল, এম বলতে গেলে এখানে √2m, তার সাথে জি হলো। আর এই বস্তুটাতে দড়িটা দেখ দুই দিকে এভাবে বেরিয়ে গেছে, তার মানে এইদিকে একটা টান কাজ করছে টি, এদিকে টান কাজ করছে টি। এখানে T1 T2 নাম দিবি না, কারণ একটাই দড়ি, সেই জন্য টি হবে। আর এখানে কি কাজ করছে? এমজি, এখানে কাজ করছে টি, এটার মতো সেম। এবার বলতো এই টি টান বলটা উপর দিকে কাজ করছে, এইটা বাঁকা ভাবে আছে, মানে কি এটা দুটো কম্পোনেন্টে ভাঙবে, একটা এদিকে আর একটা এইদিকে, ভাঙবে না? তাহলে টি এর এই দিক বরাবর অংশটা কত হবে? থিটার দিকে, এদিকে কত হবে? টি cos থিটা, এদিকে কাজ করবে টি cos থিটা হলো। আর এদিকে কি কাজ করবে? এইটি এর এদিকে এদিক বরাবর একটা উপাংশ থাকবে, এদিক বরাবর একটা উপাংশ থাকবে, সেটা টি sin থিটা হলো। একইভাবে এই দিকে টান আর একটা আছে, এই টানেরও দুটো কম্পোনেন্টে থাকবে, একটা এদিকে টি cos থিটা, একটা এদিকে টি sin থিটা হলো। এই টি এর এইদিকে টি cos থিটা, দেখ আগে থেকে এই টানের একটা টি cos থিটা আছে, আবার ওই দিকের টানের টি cos থিটা আরেকটা থাকবে, দুটো টি cos থিটা একই দিকে কাজ করবে। দুটো টি cos থিটা একই দিকে মানে যোগ করলে 2t cos থিটা হবে। আমি 2 করে দিলাম, 2t cos থিটা, বুঝলি সবাই? আমি সেই জন্য দুটো থিটা দিয়ে দিলাম, একটা উপাংশ এর জন্য, একটা উপাংশ ওর জন্য, ঠিক আছে? একইভাবে এই টি এর আরেকটা কম্পোনেন্ট এদিকে থাকবে, এদিকে, সেটা কত হবে? ওই একই টি sin থিটা। এটা আমার লেখার কোনো প্রশ্নই না, এটা না লিখলে হতো, কারণ টি sin থিটা দুটো বিপরীত দিকে কাজ করছে, দুটো বল টি sin থিটা এদিকে, টি sin থিটা এদিকে, দুটো বল বিপরীত দিকে মানে একে অপরকে ক্যান্সেল করে দেবে, একে অপরকে প্রশমিত করবে। তাহলে টি sin থিটা নেগলেক্ট করে দেবে দুটো বল। আবার এইদিকে টান বল আর এমজি সমান না, তবেই তো বস্তুটা স্থির আছে। যদি কোনো একটা বেশি হতো, টি বেশি হলে উপর দিকে উঠতো, বা ওজন বেশি হলে নিচের দিকে নেমে যেত, কোনোটাই তো হচ্ছে না। ব্যালেন্স অবস্থায় আছে মানে কি উপর দিকে টান আর নিচের দিকে এমজি সমান, টি সমান আমি বলতে পারি কি এমজি হলো। এখান থেকে টি সমান এমজি বলতে পারি, একই ব্যাপার, একই সমীকরণ আসবে, আমি একটাই লিখলাম। আর এখান থেকে বল, এখান থেকে টি এর উপাংশ আর এই টি এর উপাংশ মিলে, দুটো উপাংশ মিলে 2t cos থিটা যেটা হয়েছে উপর দিকে, আর নিচের দিকে যে ওজন বলটা √2mg, এটা নিশ্চয়ই সমান। তাহলে উপর দিকে 2t cos থিটা আর নিচের দিকে √2mg, এই দুটো নিশ্চয়ই সমান, বুঝলি সবাই? আর এদিকে টি sin থিটা সমান, সেটা আমি আর লেখার দরকার নেই, ক্যান্সেল হয়ে গেছে। এবার কি করি? এই টি এর জায়গায় এমজি, টি সমান এমজি এখানে বসিয়ে দে, 2 ইন্টু টি এর জায়গায় বসাচ্ছি এমজি cos থিটা সমান √2mg হলো। এমজি কাটলো হলো দুই দিকে, তো cos থিটা সমান কত পাবো? √2 এদিকে ছিল আর এই 2 নিচে নামছে, এটা করণীয়সন করলে √2 তে গুণ কর, √2 তে নিচে গুণ কর, তার মানে না উপরে √2 গুণ কর, উপরে √2 গুণ কর, নিচে √2 গুণ কর, √2 মিলে 2, নিচে 2 কাটলো মানে 1/√2। আমি করে দিচ্ছি, ভেঙে করে দিচ্ছি। উপরে একটা √2 গুণ কর, নিচে 2 ইন্টু √2 গুণ কর হলো। এই উপরে √2 মিলিয়ে কত হলো? 2/√2, তার মানে অ্যাকচুয়ালি 1/√2। cos কততে 1/√2 হয়? 45 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেলাম? 45 ডিগ্রি। তার মানে ওই যে সূত্রটা কতটা অ্যাঙ্গেল করে আছে? 45 ডিগ্রি, মানে দুজনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে।
সহজ অঙ্ক, কম্পোনেন্ট ভেঙে সমান করে দিলে হয়ে গেল। তা নেক্সট 18 অঙ্কটা এরকম একটা ডায়াগ্রাম আছে, ছবি আছে, যেখানে টি টু টি থ্রি এরকম তিনটে টান আছে। আমার টি টু টানের মানটা বের করতে হবে। আচ্ছা দেখ তো, এখানে এইটা যদি 10 কেজি ভরের বস্তু হয়, তাহলে এর ওজন বল নিচের দিকে কাজ করবে। নিচের দিকে তাহলে কত ওজন কাজ করবে? 10 কেজি মানে এম এর মান 10, মানে এমজি, তার মানে 10 জি। 10 জি পরিমাণ ওজন বল নিচের দিকে কাজ করছে। আর উপর দিকে কত টান কাজ করছে? এই বস্তুটা থেকে কত টান কাজ করছে? টি1। তার মানে আমি চোখ বন্ধ করে একটা সমীকরণ পেয়ে গেলাম যে উপর দিকে টি1 আর নিচের দিকে 10 জি সমান, তাই তো? এটা পেলাম। আচ্ছা জি এর মানটা বসাতো। জি এর মানটা যদি আমি 10 ধরি, 9.8 না ধরে যদি 10 ধরি, তাহলে কত পেলাম? টি1 এর মানটা আমি মোটামুটি 100 নিউটনের কাছাকাছি পেলাম। একটু সামথিং কম হবে যদি 9.8 বসাই। আমি 100 ধরে করি। এবার বলতো এই টি1টা ছবি অনুযায়ী টি2 টি3 এই যে মানগুলো আছে এগুলো সব কম্পোনেন্টে ভেঙে যাবে উপাংশে, কারণ এগুলো বাঁকা হয়ে আছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি না, জেড একান্তর কোণ। এটাও 30 ডিগ্রি হলে এটাও নিশ্চয়ই 30 ডিগ্রি, কারণ জেড একান্তর কোণ। এবার বল টি3 দুটো কম্পোনেন্টে ভাঙলে এদিকে হবে একটা টি3 সাইন থিটা, আর এই কোণের দিকে হবে কস 30 ডিগ্রি। হ্যাঁ, তার মানে টি3 এর এদিকের উপাংশটা কত হবে? টি3 কস 30 ডিগ্রি, 30 ডিগ্রি 30 ডিগ্রি। হ্যাঁ, থিটার মান এই যে বলে দিয়েছে 30 ডিগ্রি। আর টি3 এর এদিক বরাবর উপাংশটা কত হবে? টি3 সাইন 60, না 60 কেন হবে? 30 ডিগ্রি, কারণ টি3 নিচ্ছি, টি3 এর অ্যাঙ্গেল। একই ভাবে এই টি2 যদি কম্পোনেন্ট ভাঙে, এদিকে হবে টি2 cos 60 ডিগ্রি আর এদিকে হবে টি2 sin 60 ডিগ্রি। তাহলে এদিকে কত হবে? টি2 এর উপাংশ কোণের দিকে হবে টি2 cos, কোণের দিকে হয় cos 60 ডিগ্রি, আর এদিকে হবে কত? টি2 sin 60 ডিগ্রি। হলো? একটু ছোট হয়ে গেল, একটু ম্যানেজ করে নিস। 30 ডিগ্রি। এই হলো। এবার তোরা বল এখানে যে মানগুলো আছে সেগুলো কিভাবে ব্যালেন্স তৈরি করবো, আমাকে সেটা দেখতে হবে। প্রথমে তোরা দেখ যে এই আনুভূমিক দিকে অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস, এক্স অক্ষের দিকে কোন কোন ফোর্সটা কাজ করছে। একটা কাজ করছে টি2 cos 60 ডিগ্রি, আর এদিকে কাজ করছে টি3 cos 30 ডিগ্রি। নিশ্চয়ই দুটোই সমান, সেজন্য ব্যালেন্স থাকবে। তো দুটোকে সমান করে দে। টি2 cos 60 ডিগ্রি ওই দিকের জিনিসটা, আর এদিকে টি3 cos 30 ডিগ্রি এই মানটা সমান করে দে। তাহলে মান, এবার একটু মানগুলো বসা। আচ্ছা cos 60 ডিগ্রির মান কত? হাফ। আর cos 30 ডিগ্রির মান কত? √3/2। দুই দিকে নিচে নিচে 2 2 কাট। তাহলে আমি টি2 সমান কি পেলাম? √3 ইন্টু টি3, এটা পেলাম। এটা থাক, সম্পর্কের মধ্যে এটা করা থাক, পরে তারপর আবার দেখছি। তাহলে আমাকে দেখ ধাপে ধাপে আমি সমীকরণ তৈরি করছি আর সমাধান করছি। এটাই হচ্ছে তোদের ডায়াগ্রাম প্রবলেমের কাজ। দেখ প্রথমে আমি এইটার ছোট্ট অংশটার একটা সমীকরণ তৈরি করলাম যে টি1 আর 10 জি সমান। তারপরে এই আনুভূমিক উপাংশ ভেঙে আনুভূমিকটা সমান করলাম, সেখান থেকে একটা সমীকরণ পেলাম টি2 আর টি3 এর মধ্যে। এবার আমি সমান করব উল্লম্ব ভাবে এই যে উপর নিচে আছে আরেকটা কি, দেখ এই দিকে দুটো উপাংশ একসঙ্গে আছে, একটা আছে টি2 sin 30 ডিগ্রি, এই টি3 sin 30 ডিগ্রি, আর একটা আছে টি2 sin 60 ডিগ্রি। দুটোই উপর দিকে কাজ করছে। তাহলে দুটো উপাংশ যোগ করলে, দুটো বল দুটো টানের যে উপাংশ সেটা যোগ করলে নিশ্চয় নিচের দিকের এই যে নিচের দিকে যেটা ছিল, নিচের দিকে কি ছিল বলতো? নিচের দিকে কি ছিল? টি1 ছিল। নিশ্চয়ই এই টি1টার সাথে সমান হবে, বা বলতে পারিস 10 জির সাথে সমান হবে। 10 জি তো একই, টি1 মানে তো 10 জি, 10 জির সাথে সমান হবে। কর সেটা কর। তাহলে কি বলবো যে টি2 sin 60 ডিগ্রি, টি2 sin 60 ডিগ্রি, টি2 sin 60 ডিগ্রি প্লাস আরেকটা কি আছে টি3 sin 30 ডিগ্রি। ওই দুটো বল উপরে নিচের কোনটার সাথে সমান হবে? নিচের ওই টি1 এর সাথে সমান হবে। টি1 মানে তো আবার আমি বের করে রেখেছি আগে, কত? 100। হলো? এবার মানগুলো একটু বসা। টি2 sin 60 ডিগ্রি মান কত? √3/2 প্লাস টি3 এর জায়গায়
T3 এর জায়গায় মানটা বসা, একবারে বসা। আমার যেহেতু T2 বের করতে হবে, তো T3 রাখা যাবে না। এই সমীকরণ থেকে T3 সমান কি লিখবো? আচ্ছা, এই সমীকরণটা আমি T3 এর মানটা বের করি। T3 সমান কি লিখবো রে? T2 ছিল এদিকে, আর এই √3 নিচে আসবে, এরকম এরকম ছিল, তাই তো? আমি T3 এর মানটা বের করলাম, কারণ এখানে T3 বসাবো। তা T3 এর জায়গায় কি বসাবো? T2 বাই, হলো। আমার বের করতে বলেছে, ভালো করে শোন, আমাকে বের করতে বলেছে T2 টানের মানটা। তা T2 টানের মান, এখানে T2 টানের মান বের করতে হবে, মানে T3 রাখা যাবে না। তো T3 না রাখা গেলে আমি আগের সমীকরণ থেকে T2 কেন বের করবো? T3 টা বের করে নেবো। T3 সমান যেটা পেলাম, সেই T3 এর জায়গায় সেই T2 দিয়ে ওই মানটা বসিয়ে দিলাম। তাহলে দেখ সব T2 চলে এলো। তারপর sin 30 ডিগ্রি মান কত? হাফ, আর এদিকে আছে 100, হলো। আচ্ছা, নিচে কি কি আছে? নিচে কি কি আছে? আচ্ছা, দুটো জায়গা থেকে T2 কমন নিয়ে নে। দেখ, এখানে 2 আছে, এখানে 2√3 আছে নিচে। লসাগু কত হবে? 2√3। এটা ভাগ করলে 2 2 কাটবে, √3 থাকবে, √3 সাথে √3 গুণ করলে 3, প্লাস √3 কাটবে, 2 থাকবে, না 2√3 কেটে যাবে, 1 হবে। 1 এর সাথে 1 গুণ করলে 1, T2 তো কমন চলে গেছে, সমানের দিকে 100। নিচের জিনিসটা 100 সাথে গুণ হবে। T2 সমান কত হবে? ওদিকে ছিল 100, আর এদিকে 3 + 1 4, 4/2√3 ওদিকে গেলে 2√3/4 হবে, উল্টে যাবে, হলো। কাটাকাটি কর, 4 × 5 = 100, 25 × 2 = 50, 50√3। এটা হচ্ছে এত নিউটন, এটা হচ্ছে T2 টানের মান। কত অ্যান্সার দেখতে একবার? হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। করে নে। হ্যাঁ, বল। তাহলে এই ডায়াগ্রামে 19 নম্বর অঙ্কটায় বলেছে এই শুধু টানটা কত। তাহলে 5 কেজি ভর, 3 কেজি ভর, 5 কেজিটা নিচের দিকে এই ধরনের নামছে, 3 কেজিটা এই ধরনের উপর দিকে উঠছে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম অনুযায়ী এফবিডি থেকে আমরা কি পাই? এই ধরনের প্রবলেম আমি থিওরিতে করিয়েছি। বলতো এখানে নিচের দিকে 3 কেজি ভরের বস্তু মানে 3G কাজ করবে, ওজন বল, আর উপর দিকে টান বল। আর উপর দিকে এ বল নিয়ে উঠছে, মানে অ্যাকচুয়ালি এম এ বল নিয়ে উপর দিকে উঠছে, এম মানে এখানে 3, তার মানে 3A বল নিয়ে উপর দিকে উঠছে, হলো। একইভাবে এই বস্তুটা নিচের দিকে কি কাজ করবে? ওজন বল কাজ করবে, 5G, 5 কেজি ভরের বস্তু তাই। আর এ ত্বরণের নিচের দিকে নামছে, মানে অ্যাকচুয়ালি কত বল নিয়ে নিচের দিকে নামছে? 5A, 5 কেজি ভরের বস্তু, তাহলে 5A বল নিয়ে নিচের দিকে নামছে। এবার সমীকরণ থেকে কি লিখবো বলতো? এই দুটো বলের মধ্যে, টান এবং 5Gর মধ্যে কোনটা বেশি? নিশ্চয়ই 5G বেশি, সেজন্য নিচের দিকে নামছে। বেশি থেকে কমটা বিয়োগ করবো, অর্থাৎ 5G - T। হ্যাঁ, দুই পাশে ঝুলছে, তারপরে এ ত্বরণের নামছে। আর এ ত্বরণের না নামলেও, যদি কোশ্চেনে নাও বলে, তবুও একটা সিম্পল জ্ঞান দেখ, এখানে 5 কেজি ভরের বস্তু, এখানে 3 কেজি ভরের বস্তু, কখনোই ব্যালেন্স থাকবে না। ব্যালেন্স থাকবে না, এখানে 5 কেজি বেশি ভর, এখানে কম ভর, তার মানে অবশ্যই এটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে। না বললে এটা এইটুকু আমাদের দেখে নিতে হবে যে এটা বেশি ভর আছে, মানে নিচের দিকে নামবে। একে কেউ তুলে ধরে রাখেনি। দুটো জিনিস যখন সাম্যাবস্থায় থাকবে, কখন? এইরকম সিস্টেমে, কখন? যদি দুটো জায়গায় সেম ভর থাকে, সেম পরিমাণ ভর, তবে সেম সেম করে ঝুলবে। একটা জায়গায় বেশি হয়ে গেলে সেটা নিচের দিকে নামতে থাকবে। এবার আগের সিস্টেম গুলো সেই দড়ি দিয়ে কোনাকুনি এইভাবে টানা দেওয়া ছিল থিটা অ্যাঙ্গেলে, সেগুলোর ক্ষেত্রে আলাদা। তাহলে এই দিকে নিচের দিকে 5G থেকে উপর দিকে টান টি বিয়োগ করলে কোনটা পাবো? নিশ্চয়ই এই 5A পাবো, হলো। এটা 1 নম্বর সমীকরণের নাম দিই। 2 নম্বর সমীকরণ এখান থেকে পাবো, কোনটা বেশি? এটা উপর দিকে উঠছে, মানে টিটা বেশি, T - 3G সমান নিশ্চয় 3A, T - 3G সমান নিশ্চয় এই 3A টা, হলো। তোকে বের করতে হবে টানের মানটা। তার মানে ত্বরণের মান চাইনি, টানের মান চাইছে, তাহলে ত্বরণের মানটা এখানে বের করে নে। ত্বরণের মানটা এখান থেকে কি লিখবো বলতো? আচ্ছা, এখান থেকে এ সমান কত লিখবো? আচ্ছা, প্রত্যেকটা থেকে 5 কমন নে, 5 কমন নে, কেটে দে। তাহলে এখান থেকে 5 কমন নিলে থাকছে G, এখান থেকে 5 কমন নিলে অ্যাকচুয়ালি T/5 পড়ে থাকবে, 5 নাই, তার সত্ত্বেও কমন নিয়েছি। আর এখানকার 5 ছিল, দুই দিকের 5 কেটে দিলাম, তার মানে এটা হলো এর মান, হলো। সিম্পল ভাবে এখানে বসিয়ে দে, এখানে T সমান তাহলে হবে
3a, এর জায়গায় কত বসাবো, এই টোটাল মানটা g মাইনাস t বাই 5, আর এই মাইনাস 3 যে ওদিকে গেলে প্লাস 3g হলো। এবার ক্যালকুলেশন কর, 3g মাইনাস 3t বাই 5 প্লাস 3g হলো, যোগ হবে। আচ্ছা t এদিকে ছিল, এই 3t বাই 5 এদিকে এলে প্লাস 3t বাই 5, আর 3g 6g, 5g পর্যন্ত উঠেছে, এখন 6g উঠে গেল এখানে। t সমান, আচ্ছা এটা লসাগু করলে 5t প্লাস 3t মানে 8t বাই 5 সমান 6g। আচ্ছা g এর মান কত বসাতে বলেছে এখানে, 9.8, তাহলে 9.8 বসাবি। আচ্ছা 9.8 বসানোর আগে একটা জিনিস দেখ, তোদের অপশন গুলো কি কি আছে আমাকে একবার বলতো। হ্যাঁ 7, আচ্ছা 60 নিউটন, আর 36.75 নিউটন, আর 70 পয়েন্ট, আর আরটা কি বল, আরটা কি 18 নিউটন। এই কটা অ্যান্সার আছে, হলো একই ব্যাপার। দেখ এখানে, আরে পয়েন্টের পর 5 জিরো যা 5 তাই দশমিকের পরে। এবার এখানে এই মানগুলো বের করতে হবে তোদের ক্যালকুলেশনের। আমি এটা বলে দিই, তোদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না সেমিস্টারে, তোরা কিন্তু এই যখনই এই জি এর জায়গায় 9.8 বসাবে। আচ্ছা জিটা আমি পরে মানটা বসাচ্ছি, 6g রাখলাম। টি সমান তাহলে কত হবে, 6g ইন্টু 8/5 দিয়ে গেলে 5/8 হলো। এবার এখানে জি এর জায়গায় 9.8 বসালে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তুই 10 বসা, কত আসবে তাহলে বলতো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 5 25, 3 25 75, 75/2, তাই তো? 75/2 মানে কত রে, কত হচ্ছে 75/2 মানে কত, 36, 75, তার মানে 36 মানে 37 সামথিং আসছে, এটা বুঝলাম। তাহলে এখানে 10 নিয়ে জি এর মান 10 বসিয়ে 37 আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 9.8 বসানো উচিত ছিল, মানে 10 এর থেকে কিছুটা কম। তার মানে অ্যান্সারটাও 37 থেকে কিছুটা কম আসবে। 37 থেকে কিছুটা কম কোনটা আছে, এটা অ্যান্সার। এভাবে করবি, 9.8 বসিয়ে যদি করিস তাহলে ক্যালকুলেশন জটিল হবে। তুই 10 বসিয়ে কর, যে কাছাকাছি অ্যান্সারটা ঠিক দে, এভাবে করবি। আচ্ছা করে নে। দেখ 20 অঙ্কটা বলেছে, দেখ একটা ফোর্সের সমীকরণ দিয়ে দিয়েছে, বলের একটা সমীকরণ দিয়ে দিয়েছে। কি দিয়েছে বলতো, এফ সমান 600 মাইনাস 2 ইন্টু 10⁵ এটা আছে। এবার বলছে এই যে বলের মানটা, একটা বন্দুক থেকে যখন গুলিটা ছড়ছে, তখন যে মুহূর্তে গুলিটা ছুড়লো ঠিক তার পরের মুহূর্তে বলটা শূন্য হয়ে গেছে। মানে বোঝার চেষ্টা কর, যখন গুলিটা ওর মধ্যে ভরা আছে, যখন গুলিটার ট্রিগার না কি বলে ওটা যখন দেবে, মানে যখন ফোর্সটা অ্যাপ্লাই করছে তখন কিন্তু একটা ফোর্স আছে, কিন্তু যখন অ্যাপ্লাই হয়ে গেল মানে গুলিটা মানে যখন ছুড়লো, ছোড়ার পরের মুহূর্তে বলটা কত হয়ে গেল, এটার বলটা শূন্য হয়ে গেল। তার মানে কতটুকু সময় নিয়ে গেল, তাহলে পরের মুহূর্তটা কতটুকু সময় নিয়ে গেল সেটা আমি কিন্তু এখান থেকে পেয়ে দেবো। তোকে বলেছে কি, এই এই যে এই যে এই বলটা, এই যে বলের সমীকরণ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যদি পরের মুহূর্তে বল শূন্য হয় তাহলে এই বন্দুকটায় বলের ঘাত কত। বলের ঘাত মানে কি, বল ইন্টু সময়, মনে আছে? বলের ঘাত মানে হচ্ছে মানে হচ্ছে এফ ইন্টু টি, বল ইন্টু সময়কাল, যতক্ষণ সময় ধরে অ্যাপ্লাই হচ্ছে বলটা। তার মানে তোকে ফোর্স প্রথমে বের করতে হবে আর সময়কাল বের করতে হবে, গুণ করতে হবে। তাহলে বলেছে যখন পরের মুহূর্তে ফোর্সটা জিরো হয়ে গেছে, তো পরের মুহূর্তে ফোর্স যখন জিরো হয়ে গেছে মানে এফ এর জায়গায় শূন্য বসালাম, সেই পরের মুহূর্তটা কত, মানে টাইমটা কত, মুহূর্তটা কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে টিটা পেয়ে দেবো, 600 মাইনাস 2 ইন্টু 10⁵ ইন্টু টি,
2 × 10⁵ টি মাইনাস ছিল, এটা ওদিকে এলে প্লাস হয়ে যায়, সমান 600 হলো। দেখ এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে 3টে শূন্য 5টার জায়গায়। তাহলে টি সমান কত পাবো? আর এদিকে 6টা কেটে দে, 3 করে দে, 300 কর। হ্যাঁ, শূন্যটা কাটেনি যেহেতু। এবার এই দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কাটবে, তাহলে পড়ে থাকছে 3, আর এখানে থাকছে আচ্ছা 3। এই 10⁵টা নিচে নামবে, 10⁵ কত থাকছে? দুটো শূন্য কেটে গেলে 3, তখন 10⁵ নিচে, মানে আমি বলতে পারি 3 × 10⁻³ নিচে মানে উপরে -3। এত সেকেন্ড, এটা পেলাম টাইমটা, যত টাইম ধরে ও পরবর্তী সময়ে গিয়েছে সেটা। এবার যেহেতু বলের ঘাত বের করতে হবে, ফোর্স বের করতে হবে, ফোর্সের মান দেখ সরাসরি দেয়নি, ফোর্সের সমীকরণ দিয়েছে। ফোর্সের মানটা আমাকে বের করতে হবে কিভাবে? দেখ পরবর্তী মুহূর্তে ফোর্সটা তো 0 বলে দিচ্ছে, মানে আমি 0 জানি পরবর্তী মুহূর্তে, কিন্তু শুরুর মুহূর্তে যখন শুরু হলো টাইমটা, টাইম শুরু হলো মানে টি কত? 0। যখন শুরু হচ্ছে টাইম, মানে টাইম যখন শুরু হয়নি, প্রাথমিক একদম ইনিশিয়াল পয়েন্টে, তখন ফোর্সটা কত ছিল? তাহলে ফোর্সের সমীকরণে এই যে সমীকরণটা আছে, সমীকরণে টি এর মান, টি এর জায়গায় এবার 0 বসাবো, 600। তাহলে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক বা শুরুতে লিখ, শুরুতে টি সমান কত? 0, তখন ফোর্সটা কত? 600 মাইনাস টি এর জায়গায় 0 বসালে টোটালটা 0 হয়ে যায়, মানে 600 নিউটন হলো। নিউটন। তাহলে এটা হচ্ছে শুরুর ফোর্স, আর পরবর্তী সময়ে ফোর্স কত? ওটা আমার বলে দিয়েছে 0, যেটা বসালাম পরবর্তী। তাহলে দেখ শুরুতে ফোর্স ছিল 600, আর পরে ফোর্স হলো 0 বল। তার মানে এখানে আমি এই বলের জায়গায় কোন বলটা নেব? তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের মেন বিষয়। আমার এখানে দুটো বল পেলাম, একটা শুরুতে যেটা 600 নিউটন, আর পরে গিয়ে 0 বল, 0 নিউটন। তাহলে এখানে বলের জায়গায় আমি কোন বলটা নেব? তার মানে 600 থেকে কমতে কমতে 0-তে গেছে, তার মানে প্রতি মুহূর্তে বলটা পরিবর্তন হয়েছে। তাহলে বলটা নেব কোন বলটা? তাহলে গড় বল নেব। তো যদি বলা হয় তোদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বয়স কত, তো বয়স কত মানে তোদের প্রত্যেকের বয়স কি সেম হবে? আলাদা আলাদা। তাহলে কোন বয়সটা নেবো? প্রত্যেকের গড় বয়সটাই ধরবো। ঠিক সেরকম এখানে যদি প্রত্যেকটা বল যদি আলাদা আলাদা চেঞ্জ হয়, 600 থেকে কমতে কমতে 0-তে আসে, তাহলে কোন বলটা নেব? গড় বল। তাহলে গড় বল কত? যে কোনো জিনিসে গড় বল হচ্ছে শুরুতে ছিল 600, পরে হয়েছে 0, দুটো বল, তাই 2 দিয়ে ভাগ করবো, গড় বের করার ফর্মুলা। দুটো জিনিসকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 600/2 মানে 300 নিউটন, এটা হচ্ছে গড় বল। তাহলে এবার বল বলের ঘাত কত? বল ইন্টু সময়, বলের মান পেলে 300 নিউটন, আর সময়টা আমি বের করে নিয়েছি আগে, 3 × 10⁻³ আচ্ছা -3, আর এখানকার দুটো 2 এখানে কাটবে, তাহলে পড়ে থাকলো কি 3 3 9 ইন্টু 10⁻⁻1 পড়ে থাকছে একটা, কারণ দুটো আর এখানকার দুটো কেটে গেছে, তার মানে কত? 0.9। এটা এককটা কি হবে? নিউটন সেকেন্ড। অ্যান্সারটা কত হবে রে? এটা আছে 0.9 নিউটন সেকেন্ড। হ্যাঁ, এটা অ্যান্সার। অপশন কত রে? অপশন ডি ইজ এর রাইট অ্যান্সার। করে নে। বলছে একটা গাছ আছে, এবং গাছের ডাল আছে। হ্যাঁ, একটা ডাল ঝুলছে, এখানে ওই হনুমানটা, সেই আগের দিনের ওই হনুমানটা আবার এসছে। এরকম আছে তো, ঠিক আছে। এই গাছের ডাল নামছে, বলছে গাছের ডাল থেকে ঝাঁপ দিচ্ছে, মানে নামছে বলতে, ঝাঁপ দিচ্ছে মানে ঝাঁপ তো উপরে দেয় না, নিচে দিচ্ছে। তার মানে এই গাছের ডাল থেকে এ ত্বরণের নিচের দিকে নামছে, আমি ধরে নিচ্ছি। আমাকে এই ত্বরণটাই বের করতে হবে, কত ত্বরণের নিচের দিকে নামছে। আর বলছে এই ডালটার টান বল কোন দিকে কাজ করবে? নিশ্চয়ই উপর দিকে টান বল কাজ করবে, বস্তু থেকে বেরিয়ে যায়, টান উপর দিকে কাজ করে। এই টানটা, এই টিটা কত বলেছে? এই হনুমানটার ওজন বল নিচের দিকে কাজ করবে, mg। এবার বলেছে এই হনুমানটার যা ওজন বল, ভালো করে বুঝবি, এই গাছের ডালটা তার 70% টান সহ্য করতে পারে।
মানে 75%। তার মানে এই এই যে টান টি এর মানটা অসহ ভার মানে কি, অসহ ভার মানে, অসহ ভার মানে মনে রাখবি, অসহ ভার মানে হ্যাঁ এই ভারটা ও সহ্য করতে পারবে, এর থেকে বেশি ভার হলে ছেড়ে দেবে। তার মানে এই টানটা, এই যে দড়ির এই যে গাছের ডালের যে টানটা সহ্য করতে পারবে, সেই অসহ ভারটা কত, হনুমানের যা ওজন বল এমজি, তার কত পার্সেন্ট, 75%। বুঝলি, ওজন বল এমজি তার এর 75%। তার মানে এটা কত, 75, 3 4 3mg/4। এটা পেলাম কিসের মান, টানের মান হলো থাকলো। এবার আমি সমীকরণ তৈরি করব। এই হনুমানটার ভর যদি এম হয়, তাহলে এম এ বল নিয়ে নিচের দিকে নামছে, তাহলে এম এ বল নিয়ে নিচের দিকে ঝাঁপ দিচ্ছে, মানে টান বল বেশি না এমজি বেশি, অবশ্যই এমজি বেশি। তাহলে বেশি থেকে কমটা বিয়োগ করব, মানে এমজি থেকে উপর দিকে টান বিয়োগ করলে নিশ্চয়ই এই এম এটা পাবো। তাহলে মানটা বসা, এমজি মাইনাস টি এর জায়গায় বসাবো কি 3mg/4 সমান এম এ। আচ্ছা, প্রত্যেকটা থেকে এম কেটে যাবে কমন নিলে, আমাকে এটাই বের করতে বলেছে ত্বরণটাই, তাহলে ত্বরণ সমান কত হবে, জি মাইনাস 3g/4, কত হচ্ছে g/4। অ্যান্সার এভাবে দেওয়া আছে না, এভাবে দেওয়া আছে, g/4 কত, কোন অ্যান্সার, অপশন অপশন বি ইজ এর রাইট অ্যান্সার। খুব সহজ, তাড়াতাড়ি টুকে নে, ডি হয়ে গেল। একটা লিফটের উপর কোন নম্বর অঙ্ক, 22 নম্বর অঙ্ক। ডাব্লিউ ওজনের একটা লোক লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, এটা এরকম লিফট আছে, হলো একজন ব্যক্তি এরকম দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। তাহলে এই ব্যক্তিটা নিচের দিকে ওজন বল কাজ করছে কত, ডাব্লিউ, এটা বলে দিয়েছে, আর উপর দিকে প্রতিক্রিয়া বল কত, ধরে নিচ্ছে এন। আর লিফটটা কোন দিকে উঠছে, উপর দিকে উঠছে এ ত্বরণ নিয়ে, এ ত্বরণ নিয়ে উঠছে মানে এম এ বল নিয়ে উঠছে। আমি ধরে নিলাম লোকটার ভর এম, তার মানে এই ডাব্লিউ সমান কি রে, নিশ্চয় এমজি হলো। এবার বলছে এর আপাত ওজন কত, আপাত ওজন যখনই বলবে কোশ্চেনের মধ্যে তখনই তোকে এন এর মান বের করতে বলছে, যেটাই প্রতিক্রিয়া বল সেটাই কিন্তু আপাত ওজন। তাহলে বলতো এই উপরের বলটা বেশি না নিচের বলটা বেশি, উপর দিকে উঠছে লিফটটা, উপরেরটা বেশি, বেশি থেকে কমটা বের করবো, মানে এন মাইনাস ডাব্লিউ সমান কত, এম এ। তোকে এনটাই বের করতে হবে, তাহলে এম এ মাইনাস ডাব্লিউ দিয়ে গেলে প্লাস ডাব্লিউ। এখানে অপশন গুলো এইভাবে দেওয়া নাই, অপশন গুলো যেভাবে দেওয়া আছে সেখানে দেখ, অপশন গুলোতে কিভাবে আছে বলতো, ডাব্লিউ কমন নাও আছে, বাইরে ব্র্যাকেটের বাইরে আছে, এখানে ডাব্লিউ কমন নেই, তাহলে কি থাকছে রে, এম এ বাই ডাব্লিউ করছি, ডাব্লিউ বাইরে কমন নিচ্ছি, প্লাস 1 হলো, কমন নিলে এটা আসছে। এবার এখানে ডাব্লিউ সমান এম জি বসিয়ে দে, এই ডাব্লিউটাই, কারণ এম এম কাটবো আমি, অপশনে এম নাই, তাহলে এখানকার ডাব্লিউ জায়গায় এম জি বসালাম, প্লাস 1, তাহলে এম এম কেটে দেয়, তাহলে এন সমান কত হলো, 1টা আগে লিখ, অসুবিধা নাই, 1 প্লাস এ বাই জি। কোন অপশনটা, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বুঝলি, কিছু নেই অঙ্কটার মধ্যে, এখানেই অ্যান্সারটা হয়ে গেছে। আমি অপশন মেলানোর জন্য ডাব্লিউ যেহেতু বাইরে কমন আছে তাই ডাব্লিউ কমন নিলাম, আর এম যেহেতু নাই তাই ডাব্লিউ জায়গায় এম জি বসে এম এম কাটলাম। আপাত ওজন মানে ওই যেটা প্রতিক্রিয়া বল পাচ্ছে সেটাই হচ্ছে ওর আপাত ওজন, বুঝলি, মানে হ্যাঁ আমি থিওরি পড়ানোর সময় বলেছিলাম এটা। বলছে এক ব্যক্তি লিফটের মধ্যে, লিফটের ছাদের সঙ্গে একটা স্প্রিং তোলা যন্ত্র ঝুলছে। স্প্রিং তোলা যন্ত্র কোনগুলো বলতো, যে স্প্রিং এর সাহায্যে দেখবি ওজন মাপা হয়, ওই ব্যক্তিটা ওই স্প্রিং তোলা যন্ত্রে ওর ব্যাগটাকে ঝুলিয়ে দিয়েছে, ব্যাগ ব্যাগ বলছে লিফটটা যখন স্থির আছে, লিফটটা যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, তখন এই স্প্রিং তোলা যন্ত্রের মান দিল, পাঠ দিল 49 নিউটন। তার মানে কি, লিফটটা যখন স্থির ছিল, তখন ভালো করে বল, লিফটটা যখন স্থির ছিল তখন এই ব্যাগটার যা ওজন বল নিচের দিকে, সেটাই নিশ্চয়ই উপর দিকের এই যে স্প্রিং এর যে টানটা সেটা। তার মানে ওজন বলের পার্টটা কত দিল, স্প্রিং তোলা যন্ত্রের কাজই হচ্ছে ওজনটা মাপা,
ওজনের মানটা দিল 49 নিউটন। তার মানে এই টান এই স্থির অবস্থায় নিশ্চয় যেটাই টি সেটাই এমজি, আর এমজি আমাকে বলে দিয়েছে কত 49, বা এমজি সমান আমাকে বলে দিয়েছে 49 নিউটন। তাহলে বলতে এম সমান কত, এমটা আমি বের করে নেবো। আমার বস্তু ব্যাগটার ভর সরাসরি বলেনি, আমাকে একটু উল্টো ভাবে বলেছে যে স্থির অবস্থায় এটার ওজনের পাটটা দিল 49 নিউটন, তাহলে ভরটা কত স্থির অবস্থায় 49 বাই জি, এই জিটা এদিকে এলো। আচ্ছা জি জি এর মান যদি 10 বসাই তাহলে 49 বাই 10 মানে প্রায় 4.9। 10 বসাতে বলে দিয়েছে মানে বসাতেই হবে, তাহলে এটা 10 বসালে 4.9। তাহলে এটা হচ্ছে কেজি, এত কেজি কিসের মান, ওই ব্যাগটার ভর, এটা ভর পেলাম। এবার বলছে লিফটটা কি হচ্ছে রে, নিচের দিকে না উপর দিকে উঠছে, নিচের দিকে নামছে। লিফটটা এ ত্বরণের নিচের দিকে নামছে, তার মানে এ ত্বরণের নিচের দিকে নামলে ব্যাগটাও নিশ্চয়ই নামছে নিচের দিকে এম এ বল নিয়ে। তাহলে বল টান বল বেশি না এমজি বেশি? এমজি বেশি। বেশি থেকে কমটা বিয়োগ করবো, মানে এমজি থেকে টি বিয়োগ করবো, তাহলে কি পাবো এখন বলে লিখবি। এমজি থেকে টি বিয়োগ করলে নিশ্চয়ই এম এটা পাবো। আমি এমটা আগে বের করে নিয়েছি স্থির অবস্থার ওজন বল দিয়ে, তাহলে আমার বের করতে হবে কি কি বের করতে হবে, টানটা, টান বলটা বের করতে হবে। ওই যে স্প্রিং এর টানটা, মানে টি সমান মাইনাস টিও দিয়ে গেল প্লাস টি হলো, এম জি এদিকে ছিল, এম এটা এদিকে এলো মাইনাস এম এ, এম কমন নে জি মাইনাস এ, মানগুলো বসা। এম এর জায়গায় বসাবো 4.9, আর জি এর জায়গায় বসাবো 10, মাইনাস এর জায়গায় কত বসাবো, এটা বলেছে কত ত্বরণের নিচের দিকে নামছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ নিচের দিকে নামছে, মানে এর মান কত বলেছে 5। তার মানে বিয়োগ করলে 5, তাহলে 4.9 ইন্টু 5 কত আসছে, বা এক কাজ কর 4.9 কত ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি 49 বাই 10 ইন্টু 5, 5 দুগুণে 10, 49 বাই 2 কত আসছে রে, 24.5 এত নিউটন। অ্যান্সার কত, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 24 নিউটন আছে, মানে ওখানে 9.8 ধরলে কিছুটা কমে দিত, আমি 10 ধরেছি, তার মানে অপশন করে নে, তাড়াতাড়ি করে নে। পরের অঙ্কটা 24-এরটা বলেছে সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক। এখন এখন ব্যাগটা ঝুলছে, কিন্তু সেটা কি লিফটটা নিচের দিকে না নেমে লিফট এবার কি হচ্ছে উপর দিকে উঠছে, মানে এম এ বলনে উপর দিকে উঠছে। তাহলে বলতো এবার কি বেশি, টান বেশি না এমজি বেশি, টানটা বেশি। টি মাইনাস এমজি, টি মাইনাস এমজি সমান নিশ্চয়ই এম এ, সবাই বুঝলি একই অঙ্ক। মানগুলো বসা একটু, তোকে কি বের করতে হবে, টানটাই বের করতে হবে। টি সমান কত হবে, মাইনাস এমজি ও দিয়ে গেলে প্লাস এমজি, তো এম কমন নিলে এ প্লাস জি হয়ে যাবে, হলো। মানটা বসা, এম এর মান কত বলেছে, এম এর মান কত বলেছে 6 কেজি না, এ কত, ত্বরণটা কত রে, ত্বরণটা 1, আর জি এর মান তো 10 ধরছি, তা 6 ইন্টু 11 মানে কত 66 নিউটন। টান, এটা হচ্ছে টান, কোন অপশনটা হবে, অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। 25-টা দেখ, 25-টা এক কথায় অ্যান্সার। বলছে একটা জেট বিমান আছে, জেট বিমান আকাশে উঠছে, ঠিক আছে। তো এই জেট ইঞ্জিনের কার্যনীতি, আচ্ছা এটা থিওরিতে করিয়েছিলাম তো, জেট ইঞ্জিনের কার্যনীতি কোন নীতির উপর ভিত্তি করে চলে। অপশন আছে ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র বলে কিছু হয় না। শক্তির নিত্যতা সূত্র, যেটা না শক্তির নিত্যতা সূত্র হয় না, শক্তিতে চেঞ্জ হয়, এখানে কনভার্ট হয়। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ নাই তো দেবে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কোন অপশনটা, অপশন সি। তাহলে 25-টা হচ্ছে অপশন সি। হয়ে গেল 25 পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা নিউটনের গতিসূত্র আজকে এই 25 পর্যন্ত এমসিকিউ থাকলো। নেক্সট ভিডিওতে আমি পরের এমসিকিউ গুলো নিয়ে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। এরকম আমি প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ গুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের উপকার হবে, এবং এখান থেকে প্রচুর কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রচুর জিনিস কমন আসবে। এবং এই আগের ভিডিওগুলো তুমি যদি না দেখো, অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপর আজকের ভিডিওটা দেখো। আচ্ছা, ভালো থেকো।